গল্পটা শুরু হয়েছিল শীতের শেষ দিকে, যখন রাত নামলে হিমেল বাতাস কেবল শরীর নয়, মনের ভেতরের উষ্ণতাটুকুও যেন শুষে নিত। অভ্র আর তার বন্ধু সৃজন দুজনেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা খুঁজছিল। অভ্র ছিল যুক্তিবাদী, বিজ্ঞান ছাড়া আর কিছুতে তার আস্থা ছিল না। আর সৃজন, সে ছিল কিছুটা রহস্যসন্ধানী, পুরনো লোককথা আর ভৌতিক গল্পের প্রতি তার একটা গোপন আকর্ষণ ছিল। তারা ঠিক করল এমন একটা জায়গায় যাবে যেখানে আধুনিকতার আঁচ লাগেনি, যেখানে রাত নামে একদম গাঢ়, তারাদের আলোয় ধুয়ে যাওয়া মতন। তাদের গন্তব্য স্থির হল হিমঝর্ণা নামের এক প্রায় পরিত্যক্ত জনপদ, যা ৩০০ বছর আগে হঠাৎ করে জনশূন্য হয়ে গিয়েছিল এক অজানা মহামারীর ভয়ে। স্থানীয়রা এখনও বিশ্বাস করে সেটা আসলে রোগ ছিল না, ছিল নিশি ডাক, যা শুনে মানুষ ভয়ে পাথর হয়ে যায়। শহরের শেষ প্রান্তে গাড়িটা রেখে তারা বাকি পথটা হেঁটে যেতে শুরু করল। চারদিকে কেবল বন আর বন। দিনের আলোয় সবটা স্বাভাবিক লাগলেও বাতাসটা ছিল ভারী, যেন মাটির নিচে চাপা পড়া কোনো দীর্ঘশ্বাস। অভ্র নিজের অজান্তেই কাঁধের ব্যাগটা শক্ত করে ধরল। সৃজন অবশ্য বেশ উত্তেজিত, তার চোখে নতুন কিছু দেখার ঔৎসুক্য। তাদের গাইড, নাম শ্যামল, ছিল স্থানীয় এক আদিবাসী মানুষ। তার মুখটা কঠিন, চোখ দুটো যেন সব সময় কিছু খুঁজছে। শ্যামল হাঁটার সময় একটা কথাও বলছিল না, তার নীরবতা পরিবেশটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছিল। যখন তারা হিমঝর্ণার ঠিক বাইরে পৌঁছাল, তখন প্রায় সন্ধ্যা। আকাশের শেষ আলোটুকুও তখন অস্তগামী। হিমঝর্ণা ছিল এক ভৌতিক নীরবতার প্রতীক। পুরনো কাঠের তৈরি বাড়িগুলো দাঁড়িয়েছিল একে অপরের থেকে দূরে দূরে, যেন কেউ কারো কাছে যেতে ভয় পাচ্ছে। বাড়িগুলোর ছাদ থেকে লতা গুল্ম নেমে এসেছে, মনে হচ্ছিল যেন কালো চুলের জট। সবচেয়ে ভয়ঙ্কর ছিল গ্রামের কেন্দ্রে অবস্থিত একটি ভাঙাচোরা শিব মন্দির, যার চূড়াটা ভেঙে গিয়েছিল বহু বছর আগে। মন্দিরের গা বেয়ে শ্যাওলা আর গাছপালা এমনভাবে জড়িয়েছিল যেন মনে হচ্ছিল যেন কোনো বিশালাকার দানব সবুজ চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। শ্যামল আঙুল তুলে একটা বাড়ির দিকে দেখালো। বাড়িটা অপেক্ষাকৃত ভালো অবস্থায় ছিল, কিন্তু তার দরজা জানালা সব খোলা, ভেতরে জমাট অন্ধকার। এইটা আপনাদের থাকার জায়গা, শ্যামল ফ্যাঁসে গলায় বলল। রাত 12টার আগে ফিরব না, যা কিছু হোক দরজা বন্ধ রাখবেন। আর সে হঠাৎ থেমে গিয়ে অভ্রর দিকে তাকালো। তার চোখে এক পলকের জন্য যেন ভয় আর সতর্কতা খেলে গেল। রাত 2টোর পর কারো ডাকে সাড়া দেবেন না, সে যেই হোক। শ্যামলের কথাগুলো অভ্রর যুক্তিবাবী মনকে খানিকটা ধাক্কা দিল। এসব তো কেবলই কুসংস্কার। কিন্তু সৃজন, সে তো ভয়ে জবুথবু। সৃজন ফিসফিস করে অভ্রকে বলল, চল চল, ভেতরে যাই। তারা দ্রুত ভেতরে ঢুকল। বাড়িটার ভেতরটা ঠান্ডা, মাটির মেঝে আর পুরনো কাঠের আসবাবপত্রে ভরা। আসবাবপত্রগুলো এমনভাবে রাখা যেন কেউ হঠাৎ করে সব ফেলে চলে গেছে। তারা লণ্ঠন জ্বালালো। আলোর রেখা পড়তেই দেওয়ালের ছায়াগুলো যেন আকার বদলতে শুরু করল। মনে হচ্ছিল প্রতিটা ছায়া যেন এক একজন দাঁড়িয়ে থাকা মানুষ। ঘরের এক কোণে একটা ছোট টেবিল আর 2টো চেয়ার ছিল। টেবিলের উপর ধুলোর আস্তরণ। ধুলো সরাতে গিয়ে অভ্র দেখল টেবিলটার কাঠের গায়ে গভীর আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিল কিছু লেখার। তারা রাতের খাবার তৈরি করল, সাধারণ খিচুড়ি আর ডিম সেদ্ধ। খাওয়ার সময় সৃজন বারবার শ্যামলের শেষ কথাগুলো বলছিল। রাত 2টোর পর কারো ডাকে সাড়া না দেওয়া, কি হতে পারে অভ্র? তোর কি মনে হয়? অভ্র হেসে উড়িয়ে দিতে চাইলেও তার ভেতরের কোনো এক অংশ যেন কিছুটা দমে গেল। সে বলল, এসব গাঁজাখুরি গল্প সৃজন, হয়তো দুপুরের দিকে কোনো বুনো জন্তু আসে, তাই ভয় দেখিয়েছে। কিন্তু সৃজনের চোখে ভয় স্পষ্ট। সে বলল, কিন্তু শ্যামল এমনভাবে তাকালো, মনে হলো সে কিছু একটা জানে। রাত তখন প্রায় 11টা। বাইরে বাতাসের শু শু শব্দটা যেন কোনো কান্নার মতো লাগছিল। তারা একটা ঘরে বিছানা করল। শুয়ে পড়ার পরও সৃজন ঘুমাতে পারল না। সে বারবার অভ্রকে ডেকে উঠছিল, কিছু একটা আওয়াজ হচ্ছে না? আওয়াজ হচ্ছিল বইকি, কিন্তু সেটা কিসের? কোনো ঝিঝি পোকার ডাক নয়, কোনো প্যাঁচার হাঁক নয়। সেটা ছিল খুব ধীর, কিন্তু একটা না একটা খসা খাওয়ার শব্দ, যেন কেউ ভেজা কাপড় মাটির ওপর টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা ঘরের বাইরে থেকে আসছিল, আর আস্তে আস্তে তা দরজার দিকে এগিয়ে আসছিল। অভ্র আর সৃজন দুজনেই চুপচাপ শুয়েছিল। তাদের হৃৎপিণ্ড যেন তাদের কানের কাছে এসে ঢাক বাজাচ্ছিল। শব্দটা যখন দরজার ঠিক সামনে, তখন তা বন্ধ হলো। নীরবতা আরও ভয়ঙ্কর। সৃজনের চোখ দুটো বড় হয়ে গেছে। সে কাঁপা গলায় বলল, কে কে ওখানে?
ঠিক তখনই একটা খট করে শব্দ হলো। দরজার লকটা যেন আপনা আপনি খুলে গেল। অভ্র বিদ্যুতের বেগে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজার দিকে ডাকালো। দরজাটা সামান্য ফাঁক হয়েছে। বাইরের অন্ধকারে কেবলই গাছের ছায়া আর জোনাকিদের মিটমিটে আলো। কিন্তু সেই সামান্য ফাঁক দিয়ে যেন কিছু একটা দেখা গেল। একটা অস্পষ্ট নিচু কুঁকড়ে যাওয়া আকৃতি, যেন একজন মানুষ হাঁটু মুড়ে বসে আছে, কিন্তু তার হাত পা অসম্ভব রকমের লম্বা, আর তার শরীর থেকে পচা পাতার তীব্র গন্ধ আসছিল। সৃজন ভয়ের চোটে বালিশের নিচে মুখ লুকিয়ে ফেলল। অভ্রর সারা শরীর হিম হয়ে গেল। তার বিজ্ঞান, তার যুক্তিবাদী মন যেন এক লহমায় ভেঙে পড়ল। দরজার ফাঁক দিয়ে দেখা সেই আকৃতিটা নড়ছিল না, কিন্তু তার উপস্থিতি এতটাই ঘন ছিল যে মনে হচ্ছিল সেই অন্ধকার আকৃতি ঘরের সমস্ত বাতাস শুষে নিচ্ছে। পচা পাতা আর ভেজা মাটির দুর্গন্ধটা এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অভ্র কোনোমতে পেছনের দিকে সরে আসতে শুরু করল। তার চোখ এক পলকের জন্যেও সেই ফাঁকা জায়গা থেকে সরাল না। সৃজন তখনও বালিশে মুখ গুঁজেছিল, তার কাঁপুনি স্পষ্ট। অভ্রর মনে হল চিৎকার করলে হয়তো সে এই মুহূর্তের আতঙ্ক থেকে মুক্তি পাবে, কিন্তু তার গলা থেকে কোনো স্বর বের হল না, যেন কেউ অদৃশ্যভাবে তার ষড়যন্ত্র চেপে ধরেছে। তার যুক্তিবাদী মস্তিষ্ক তখনও হিসাব কষার চেষ্টা করছে। এটা একটা প্রতারণা হতে পারে, বুনো জন্তু হতে পারে, কিংবা এমন কিছু যা প্রকৃতির নিয়মের বাইরে নয়। কিন্তু তার শরীর তখন চিৎকার করে বলছে, দৌড়ে পালাও। হঠাৎ সেই আকৃতিটা একটু নড়ল। সেই নড়ার ধীর গতি এত বেশি ভীতিজনক ছিল যে মনে হচ্ছিল সময় যেন স্থির হয়ে গেছে। এবার অভ্র স্পষ্ট দেখতে পেল, এটা কোনো জন্তু নয়, এটা ছিল একজন মানুষ, কিন্তু অস্বাভাবিক রকমের শীর্ণকায়। তার চামড়া এতটাই সাদাটে যে লণ্ঠনের ম্লান আলোতেও তা ঝলসে উঠছিল। তার মাথাটা একদিকে কাত করা, আর তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো যেন হাড়গোড় ছাড়া আর কিছুই নয়। মানুষটির হাত দুটো ছিল অস্বাভাবিক লম্বা, এবং তার নখগুলো ছিল ধারালো শিকারী পশুর মতো। সেই মুখটা যখন সামান্য উপরে উঠল, তখন অভ্র দেখল তার চোখ দুটো। সেখানে কোনো সাদা অংশ ছিল না, কেবল গভীর কালো দুটো গহ্বর, যেন শূন্যতা তাকে গ্রাস করেছে। তারপর সেই জিনিসটা শব্দ করল, একটি ফ্যাঁস ফ্যাঁসে ঘষা খাওয়া শব্দ, যা বহু বছর ধরে অব্যবহৃত থাকার পর কোনো যন্ত্র চালু হলে যেমন হয় ঠিক তেমন। সেটা যেন কোনো প্রশ্ন ছিল না, ছিল একটা ইঙ্গিত, একটা ডাক, আয়। শব্দটা কোনো মানুষের গলা থেকে আসতে পারে না, সেটা যেন বাতাস কেটে বেরিয়ে আসা এক গভীর কম্পন, যা সরাসরি অভ্রর কানের বদলে তার মস্তিষ্কের ভেতরে আঘাত হানল। অভ্র আর থাকতে পারল না। সে এক লাফে দরজার দিকে এগিয়ে গেল এবং সর্বশক্তি দিয়ে দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দিল। লকটা ভেঙে দেওয়ার ভয়ে সে তালাটা ঘোরাল না, কেবল নিজের শরীরের ভার দিয়ে দরজাটা চেপে ধরে রইল। বাইরে থেকে আবার সেই ঘষা খাওয়া শব্দটা শুরু হলো। এবার সেটা যেন দরজার কাঠকে আঁচড়ে চলেছে। খস খস খস। শব্দটা যেন একটা পশুর মুখের শব্দ। সৃজন, ওঠ, লণ্ঠনটা ধর, অভ্র ফিসফিস করে বলল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। সৃজন বালিশ সরাতেই ভয়ে তার চোখ প্রায় কপালে উঠল। সে লণ্ঠনটা নিয়ে কোনো মতে উঠে দাঁড়াল। অভ্র দেখল লণ্ঠনের আলোয় দরজার তলা দিয়ে একটা জিনিস গড়িয়ে এলো। সেটা ছিল ভেজা মাটি আর কিসের যেন একটা ছোট্ট টুকরো। অভ্র সেটা পরীক্ষা করতে সাহস পেল না, কারণ সে জানে সেটা একটা নখের ভাঙা অংশ হতে পারে। দরজাটা ধরে রাখতে রাখতে অভ্রর মনে হলো তার হাত পা অবশ হয়ে আসছে। তার মাথায় তখন শ্যামলের কথাগুলো বাজছে, রাত 2টোর পর কারও ডাকে সাড়া দেবেন না। এখন রাত 1:47। অভ্র নিজেকে বলল, যে কোনো মূল্যে তাকেই দেওয়ালের ভেতরে থাকতে হবে। বাইরে সেই জিনিসটা হয়তো নিশকি কৌতূহলী, কিন্তু ভেতরে আসার পর কি করবে সেটা ভাবতেই অভ্রর গা গুলিয়ে উঠল। হঠাৎ করেই বাইরে সেই আঁচড়ানোর শব্দটা থেমে গেল। পুরো বাড়িটা আবার সেই জমাট গাঢ় নীরবতায় ডুবে গেল। সেই নীরবতা যা কানে তালা লাগিয়ে দেয়, যা এক ভয়ঙ্কর কিছুর আগমনের আগের মুহূর্তের প্রস্তুতি। অভ্র ভাবল চলে গেছে হয়তো, কিন্তু তার মন সায় দিল না। সে জানে শিকারী কেবল তার শিকারের মনোযোগ সরাতে মুহূর্তের জন্য চুপ করে। ঠিক তখনই তারা স্পষ্ট শুনতে পেল উপরতলা থেকে একটা আওয়াজ আসছে। বাড়িটার উপরতলা ছিল বন্ধ, সিঁড়ি ছিল না বললেই চলে, কেবল একটা নড়বড়ে কাঠের মই। সেই উপরতলা থেকেই শব্দটা এলো। শব্দটা ছিল একটা মৃদু গানের সুর, কোনো পরিচিত সুর নয়, যেন কোনো শিশু ঘুম পাড়ানি গাইছে। কিন্তু সেই সুরটা অদ্ভুত রকমের বিষণ্ণ, এবং তাতে কোনো ভাষা নেই। সুরটা যেন কেবলই হুম হুম করে টেনে চলেছে। কিন্তু সেই সুরটা যত উপরে উঠল, ততই তাতে মানুষের স্বরে বদলে এক ধরনের হিস হিস শব্দ যুক্ত হতে লাগল।
সৃজন, যে এতক্ষণ দরজার দিকে তাকিয়েছিল, এবার উপরতলার দিকে আতঙ্কিত চোখে তাকাল। উপরতলায় কেউ নেই অভ্র। সে কাঁপা গলায় বলল, আমরা যখন এসেছিলাম তখন উপরতলাটা তালা দেওয়া ছিল। অভ্র দরজা থেকে সরে এলো না, কিন্তু তার দৃষ্টি উপরের ছাদের দিকে। তার মনে পড়ল এই বাড়িটার নাম ছিল দত্তবাড়ি। গ্রামের লোককথা অনুযায়ী এই বাড়ির শেষ কর্তা তার স্ত্রীকে হত্যা করে উপরতলার চিলেকোঠায় পুঁতে রেখেছিল। অভ্র তখনও যুক্তির শেষ খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছে, হয়তো বাতাস বা ইঁদুর, পুরনো বাড়ির কাঠ। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই উপরতলা থেকে একটা ভারী বস্তির পতনের শব্দ হল। ঠুম। শব্দটা এত জোর ছিল যে বাড়িটার পুরনো কাঠামো কেঁপে উঠল। তারপরে শুরু হলো উপরতলায় দৌড়ানোর শব্দ, দ্রুত, ভারী এবং এলোমেলো দৌড়। মনে হচ্ছিল একটা বিশাল দেহি কিছু একজন ছাদের উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে ছুটে বেড়াচ্ছে, আর সেই দৌড়ের সাথে মিশে গেল সেই ফ্যাঁস ফ্যাঁসে হিস হিস করা গান। অভ্র আর সৃজন দুজনেই লণ্ঠনটা শক্ত করে ধরল। তাদের হাতে ঘাম জমে গেছে। অভ্রর মনে হলো সে যেন একটা গভীর জলের নিচে ডুবে যাচ্ছে, যেখানে তার শ্বাস নেওয়ার অধিকার নেই। সে দেখল ছাদের একটা পুরনো কাঠ খসে পড়ল। তার ফাঁক দিয়ে একটা জিনিস নিচের দিকে ঝুলে এলো। সেটা ছিল লম্বা, ঘন, কালো চুল, আর সেই চুল থেকে যেন একটা মিষ্টি পচা গন্ধ আসছিল। চুলের গোছাটা সামান্য নড়ল, যেন কেউ উপর থেকে তাদের দেখছে। অভ্র দ্রুত লণ্ঠনটা নিভিয়ে দিল। অন্ধকার, ঘন অন্ধকার, কেবল সৃজনের শ্বাস প্রশ্বাসের শব্দ আর উপরতলা সেই উন্মত্ত দৌড়ের শব্দ। জল, সৃজন ফিসফিস করল। জল দাও। তার গলা শুকিয়ে কাঠ। অভ্র অন্ধকারে হাতড়ে জলের বোতলটা খুঁজে পেল, তারপর সৃজনকে জল দিল। যখন সৃজন জল পান করছিল, ঠিক তখনই উপরতলার দৌড়ানোর শব্দটা থেমে গেল। সব শান্ত, কেবল তাদের হৃৎপিণ্ডের শব্দ। তারপর সেই নিস্তব্ধতা ভেঙে খুব কাছে, তাদের মাথার ঠিক উপরে একটি নারী কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটি ছিল এমন মিষ্টি, এমন করুণ যে তা ভয় পাওয়ার বদলে যেন সহানুভূতি জাগাচ্ছিল। কিন্তু অভ্রর মনে হলো এই সহানুভূতি সবচেয়ে বড় ফাঁদ। আমাকে সাহায্য করবে? আমার খুব ঠান্ডা লাগছে, আমি একা। কণ্ঠস্বরটি কেঁপে উঠল, যেন একজন অসহায় নারী কাঁদছে। সৃজন জলের বোতলটা ফেলে দিল। তার চোখ ভরে উঠল জলে। অভ্র, প্লিজ, শুনতে পাচ্ছিস? ও কাঁদছে, হয়তো ওকে আটকে রাখা হয়েছে। অভ্র সাথে সাথে সৃজনের মুখ চেপে ধরল। না সৃজন, মনে নেই শ্যামল কি বলেছিল? কারো ডাকে সাড়া দিবি না, এটা সেই নিশি ডাক, এভাবেই ওরা ভেতরে ঢোকে। কিন্তু সৃজন অভ্রর হাত সরিয়ে দিল। না অভ্র, আমি পারছি না, তুই তোর বিজ্ঞান নিয়ে থাক, আমি ওকে। সৃজন যখনই উঠতে গেল, ঠিক তখনই তাদের মাথার উপরকার ছাদটা যে কাঠটা খসে পড়েছিল, সেই ফাঁক দিয়ে একটা জিনিস নিচের দিকে নেমে এলো। এবার সেটা কেবল চুল নয়, সেটা ছিল একটা হিমশীতল শীর্ণ আঙুল। আর সেই আঙুলের ডগায় ছিল একটা ধাতব আঙুল, যাতে কোনো এক প্রাচীন নকশা খোদাই করা। আঙুলটা লতানো গাছের মতো নেমে এলো, আর তা দিয়ে অভ্রর জামা স্পর্শ করল। স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা, যেন হিমশীতল শূন্যতা। সেই স্পর্শে অভ্রর সারা শরীরে যেন বিদ্যুতের শক লাগল। তার মনে হলো তার শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে সেই আঙুলটা। অভ্র চিৎকার করে আঙুলটা ঝেড়ে ফেলল। সৃজন ততক্ষণে দরজার দিকে এগিয়ে গিয়েছে। আমি যাচ্ছি, আমি ওকে সাহায্য করব। অভ্র তাকে ধরতে পারল না। সৃজন দ্রুত দরজার লকটা খুলে দিল। সে পুরোপুরি উন্মত্তর মতো দরজাটা খুলে বাইরে চলে যেতে উদ্যত হল। কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিল না সেই লম্বা আকৃতির মানুষটা, ছিল না সেই মহিলা। বাইরে ছিল ঘন কুয়াশা, আর কুয়াশার মধ্যে দিয়ে ভেসে আসছিল সেই করুণ গানের সুর। সৃজন দরজাটা পুরোপুরি খুলে বাইরে পা রাখতেই সেই কুয়াশার ভেতর থেকে দুটো জিনিস তার দিকে ধেয়ে এলো। একটা ছিল সেই শীর্ণ মানুষের হাত, আর অন্যটা সেই গানের সুরের প্রতিধ্বনি, যা তার কানে বাজছিল। সৃজন একবার মাত্র চিৎকার করার সুযোগ পেল, তারপর সেই চিৎকারটা মাঝপথেই থেমে গেল। অভ্র ভেতরে জমাট হয়ে দাঁড়িয়ে রইল। সে লণ্ঠনটা জ্বালালো। আলোয় দেখল দরজাটা হাঁ করে খোলা, আর বাইরে কেবল কুয়াশা আর নীরবতা। সৃজন নেই। অভ্র দরজার কাছে গেল। বাইরে কোনো পায়ের ছাপ নেই, কোনো রক্তের দাগ নেই। কেবল একটা জিনিস পড়ে আছে, সৃজনের হাতের কবজি বন্ধনী। অভ্রর চোখ পড়ল মাটিতে, যেখানে সে কিছুক্ষণ আগে সেই ফ্যাঁস ফ্যাঁসে মানুষের আকৃতি দেখেছিল। সেখানে ভেজা মাটিতে গভীর আঁচড়ের দাগ, যেন কোনো হিংস্র প্রাণী নখ দিনও মাটি খুঁড়েছে। অভ্র আর এক মুহূর্তেও সেখানে থাকতে পারল না। সে দ্রুত দরজাটা বন্ধ করে দিল। এবার সে তালা দিল, শিকল লাগালো, পারলে যেন পেরেক দিয়েও দরজাটা বন্ধ করে দেয়। সে জানে এই বাড়িটা তাকে রক্ষা করতে পারবে না, কিন্তু এখন পালানোর কোনো উপায় নেই। শ্যামল বলেছিল সে রাত 12টার আগে ফিরবে না, অর্থাৎ তার ফিরতে এখনও অনেক দেরি। আর এখন রাত 2:05। নিশি ডাক শুরু হয়ে গেছে। অভ্র কাঁপতে কাঁপতে ঘরের কোণে রাখা পুরনো কাঠ আর ভাঙা চেয়ার দিয়ে দরজাটা ঠেসে দিল। তার হৃৎপিণ্ড তখনও পাগলের মতো ছুটছে। সে লণ্ঠনটা নিয়ে টেবিলের ওপর রাখল।
টেবিলে সেই ধুলো ছেড়ে দেওয়া অংশে তার চোখ পড়ল। এবার সে স্পষ্ট দেখল সেই আঁচড়ের দাগগুলো কেবল দাগ নয়, সেগুলো ছিল কিছু লেখা। অভ্র লণ্ঠনটা আরও কাছে নিয়ে গেল। ধুলো সরাতে লেখাগুলো স্পষ্ট হলো। সেগুলোর ভাষা বোঝা কঠিন ছিল, কিন্তু অভ্র যখন মনোযোগ দিয়ে পড়ল তখন তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। লেখা ছিল একটা হুমকির বার্তা, এবং সেই বার্তাটা শেষ হয়নি, এটি ছিল অসমাপ্ত, যেন লেখার মাঝখানে সেই ব্যক্তি পালাতে বাধ্য হয়েছিল। লেখা ছিল, ওরা আসছে, ওরা আমার নাম, ওরা আমাকে গাইতে বলছে, ওরা বলে এখানে কোনো আলো নেই, কেউ বাঁচবে না, নিশি নিশি। অভ্রর শরীর জুড়ে তখনও সেই শীতল স্পর্শের রেশ। সৃজনের পরিণতি তাকে পুরোপুরি ভেঙে দেওয়ার বদলে এক তীব্র বাঁচার জেদ এনে দিল। সে জানে এই মুহূর্তে ভয় পেলে চলবে না। চারপাশের এই ভয়ঙ্কর উপস্থিতি, যা তার বন্ধুকে এক লহমায় কেড়ে নিল, তার মোকাবিলা করতে হবে। কিন্তু কিভাবে? দরজা শক্ত করে বন্ধ করে অভ্র লণ্ঠনের আলোয় কাঁপতে কাঁপতে সেই টেবিলের আঁচড়ের দাগগুলো বারবার দেখল। নিশি নিশি, শেষ শব্দটি যেন এক অসম্পূর্ণ রহস্য। এই জায়গাটার নামের মতোই, হিমঝর্ণা, বরফের মতো জমে যাওয়া এক অভিশাপ। তার নজর গেল ঘরের আরেক কোণে। সেখানে ছিল পুরনো একটা আলমারি। আলমারিটার দরজাটা সামান্য ফাঁক হয়েছিল। অভ্রর মনে হল, যদি এই জায়গার অভিশাপের কোনো সূত্র থাকে, তবে তা হয়তো কোনো পুরনো নথিপত্র বা লোককথায় থাকবে। সেই সাহস আর মরিয়া ভাব নিয়ে সে আলমারির দিকে এগিয়ে গেল। কাঠের মেঝেতে তার পায়ের শব্দটা যেন এই গাঢ় নীরবতার মধ্যে তীব্র প্রতিধ্বনি সৃষ্টি করছিল। আলমারিটা খুলতেই এক তীব্র বাসি স্যাঁতসেঁতে গন্ধ বের হল। ভেতরে কিছু ছেঁড়া কাপড় আর একপাশে গুছিয়ে রাখা কিছু বই। তার মধ্যে একটা বইয়ের দিকে অভ্রর চোখ আটকে গেল। সেটা ছিল চামড়ার বাঁধাই করা একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা হাতে নিতেই অভ্রর গা ছমছম করে উঠল। ডায়েরিটা ছিল বরফের মতো ঠান্ডা, যেন বহু বছর ধরে মাটির নিচে চাপা ছিল। অভ্র দ্রুত টেবিলের কাছে ফিরে এলো, লণ্ঠনটা উস্কে দিয়ে ডায়েরিটা খুলল। পাতাগুলো ছিল হলদেটে, আর তাতে লেখাগুলো কালির বদলে সম্ভবত রক্তের মতো কিছু দিয়ে লেখা হয়েছিল, যা সময়ের সাথে সাথে কালচে হয়ে গেছে। ডায়েরির প্রথম পাতায় লেখা, দীনানাথ দত্ত, 1799 খ্রিস্টাব্দ। এই সেই দত্তবাড়ি, আর এই সেই লোক যিনি তার স্ত্রীকে হত্যা করে অভিশাপ ডেকে এনেছিলেন। অভ্র দ্রুত পাতা উল্টাতে শুরু করল। সে এমন কিছু খুঁজছিল যা নিশি ডাকের রহস্য উন্মোচন করতে পারে। অনেক পাতা উল্টানোর পর, যেখানে লেখাগুলো আরও বেশি এলোমেলো, সেখানে একটা অংশ অভ্রর মনোযোগ আকর্ষণ করল। অগ্রায়ণ 15, 1799। আমার চারদিকে কেবলই শূন্যতা। গ্রামের লোকরা সব চলে গেছে। তারা ভয় পেয়েছে। তারা বলে নিশি ডাকের শব্দ নাকি প্রথমে কানে আসে না, আসে মনের গভীরে। এটা নাকি কেবলই এক সুর, যা তোমার সবচেয়ে প্রিয়জনের গলা নকল করে। আমি জানি এটা সত্য নয়, কিন্তু আমার স্ত্রী, সে চলে গেছে। আমি তাকে মারিনি, কিন্তু কেউ বিশ্বাস করে না। সে নিজেই হয়তো চলে গেছে সেই ডাক শুনে, অথবা সেই ডাক তাকে নিয়ে গেছে। অভ্রর হৃৎপিণ্ড জোরে ধরফর করে উঠল। প্রিয়জনের গলা নকল করে। সৃজন যখন দরজা খুলে বাইরে গেল, তখন সেই কণ্ঠস্বর ছিল করুণ এবং মিষ্টি, ঠিক যেমন কেউ তার বন্ধু বা প্রিয়জনকে বিপদে দেখলে কথা বলে। কিন্তু অভ্রর মনে পড়ে গেল, বাইরে সেই গানের সুরের সাথে একটা ফ্যাঁসফ্যাঁসে হিস হিস শব্দ মিশেছিল। অভ্র দ্রুত ডায়েরির আরও ভেতরের দিকে গেল। লেখাগুলো তখন প্রায় আঁকা ছবি, এলোমেলো আঁচড়। পৌষ 1, 1799। রাতে ঘুম আসে না। বাইরে কেউ হেঁটে বেড়ায়। সে আমার নাম ধরে ডাকে। সে বলে, দীনানাথ, তুমি এখানে কি লুকিয়ে রেখেছ? আমি জানি সে কঙ্কালটার কথা বলছে। হ্যাঁ, আমার স্ত্রী, তাকে আমি পড়িয়েছি, কিন্তু তার হাড়গুলো, সেগুলো শান্তিতে নেই। সেই হাঁটার শব্দ, সে আসে না, কেবলই ছায়া হয়ে আসে। আমার মনে হচ্ছে আমি আর বাস্তবতা বুঝতে পারছি না। আমার দেওয়ালগুলো নড়ছে, আমার লণ্ঠনের আলো কমে যাচ্ছে। আমার চোখ, ওগুলো যেন কিছু একটা দেখতে পাচ্ছে যা অন্য কেউ দেখে না। তারা আসছে। ডায়েরির এই পাতাগুলো অভ্রর ভেতরে এক নতুন ভয় সৃষ্টি করল। এটা কেবল ভূতের ভয় নয়, এটা বাস্তবতার উপর আস্থা হারানোর ভয়। অভ্র লণ্ঠনটার দিকে তাকাল।
লণ্ঠনের শিখাটা তখনও জ্বলছে, কিন্তু তার মনে হলো আলোটা যেন সত্যিই ম্লান হয়ে আসছে। ঘরটা যেন একটু ছোট হয়ে আসছে। সে দ্রুত চারপাশে তাকালো। না, ঘর ছোট হয়নি, কিন্তু তার মনের ভেতরে এক গভীর অস্থিরতা শুরু হলো। ঠিক তখনই তার কানের কাছে এক ফিসফিসানি শুনল, এত কাছে যে অভ্র চমকে লাফিয়ে উঠল। অভ্র, আমাকে ছেড়ে এলে কেন? স্বরটা সৃজনের, একদম সৃজনের গলা। সেই একই টান, একই ফিসফিসানি যা তারা দুজনে ছোটবেলায় খেলার সময় ব্যবহার করত। অভ্র ঘাড় ঘুরিয়ে তাকালো। কেউ নেই, কিন্তু ফিসফিসানিটা আবার এলো। আমি বরফের নিচে চাপা পড়ে আছি। আমার খুব ঠান্ডা লাগছে। তুই আমাকে বাঁচাতে পারিস। তুই আমার কাছে আয়। এটা ছিল নিশি ডাক। ডায়েরিতে যেমন লেখা ছিল, প্রিয়জনের স্বর নকল করে। অভ্র দাঁতে দাঁত চেপে লণ্ঠনটা শক্ত করে ধরল। সে নিজেকে বোঝালো, সৃজন নেই, এটা কেবলই সেই অভিশাপের খেলা। কিন্তু তখনই অভ্রর পায়ের কাছে একটা জিনিস দেখতে পেল। সেটা ছিল একজোড়া চপ্পল, একদম সৃজনের চপ্পল, যেটা সে পরে এসেছিল। চপ্পল দুটো ভেজা, আর তাতে লেগে আছে কালচে মাটির কাদা। কিছুক্ষণ আগে সৃজন যখন বাইরে চলে গিয়েছিল, তখন তার পায়ে চপ্পল ছিল না। সে কি খালি পায়ে গিয়েছিল? আর চপ্পলগুলো এখন এখানে কেন? অভ্রর মনে হলো চপ্পল দুটো যেন নিজেই নড়ছে, যেন কেউ ওই চপ্পলের ভেতরেই দাঁড়িয়ে আছে। তার যুক্তিবাদী মন চিৎকার করে বলল, এটা অসম্ভব, চপ্পল নিজে নড়তে পারে না। কিন্তু তার চোখের সামনেই চপ্পলের পাশ থেকে একটা সামান্য ভেজা স্রোত মেঝেতে গড়িয়ে এলো। অভ্র ডায়েরিটা মেঝেতে ফেলে দিল। তার তখন মনে হলো সে একটা বদ্ধ ঘরে আটকে নেই, বরং সে সৃজনের মতোই সেই শূন্যতার দিকে ধেয়ে যাচ্ছে। হঠাৎ করে ডায়েরিটার পাতাগুলো বাতাসের অভাবেও উল্টে গেল। শেষ পাতায়, যেখানে দত্ত শেষবার লিখেছিল, সেখানে একটা ভয়ঙ্কর চিত্র আঁকা ছিল। একটা বিশাল কুঁকড়ে যাওয়া মানুষ, যার হাতগুলো আকাশের দিকে প্রসারিত, আর তার পাশে অসংখ্য ছোট ছোট মানুষ যারা গান গাচ্ছে। আর সেই কঙ্কালসার মানুষটার বুকে একটা প্রতীক খোদাই করা ছিল। সেই প্রতীকটি হুবহু সেই নকশা যা অভ্র দরজার বাইরে দেখা সেই শীর্ণ আঙুলের আংটিতে দেখেছিল। ডায়েরির শেষ পাতায় কালচে রক্ত দিয়ে লেখা ছিল মাত্র একটি বাক্য, আলো নিভিয়ে দাও, অন্ধকারই সত্য। অভ্রর হাত থেকে লণ্ঠনটা ফসকে গেল। ধাতব লণ্ঠন মেঝেতে পড়ল, কাঁচ ভেঙে গেল, আর শিখাটা নিভে গেল। পুরো ঘর ডুবে গেল জমাট অন্ধকারে। অভ্র তখন পুরো একা। অন্ধকারে সে সৃজনের ফিসফিসানি শুনতে পাচ্ছে, উপরতলা থেকে ভেসে আসা সেই করুণ গান শুনতে পাচ্ছে, আর দরজার বাইরে সেই ঘষা খাওয়ার শব্দটা আবার শুরু হয়েছে, যা এবার আরও দ্রুত এবং আরও উন্মত্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার নিজের ভেতরের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর তাকে বারবার বলছে, আলো নিভিয়ে ভালো করেছিস, এবার তুইও গান গা। অভ্রর দম বন্ধ হয়ে আসতে লাগল। সে অনুভব করল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, আর তার শরীরটা যেন আপনা থেকেই সেই ফ্যাঁসফ্যাঁসে গানটার সুর তোলার চেষ্টা করছে। সে আর মানুষ থাকছে না, সে ধীরে ধীরে সেই নিশি ডাকের অংশ হয়ে যাচ্ছে। লণ্ঠনটা নিভে যেতেই অভ্রর চারপাশে যে অন্ধকার নেমে এলো, সেটা কেবল আলোর অনুপস্থিতি ছিল না, সেটা ছিল জমাট, ভারী আর ঠান্ডা। সেই অন্ধকার যেন একটা জীবন্ত সত্তা, যা শ্বাস নিচ্ছে, আর সেই শ্বাসপ্রশ্বাসেই ভরে উঠছে ঘরের প্রতিটি কোণ। অভ্রর মনে হল সে যেন চোখ খোলা রেখেও গভীর মাটির নিচে সমাধিস্থ হয়ে আছে। সৃজনের ফিসফিসানি এবার আর কান থেকে আসছে না, আসছে অভ্রর মাথার ভেতরের শিরা উপশিরা থেকে। গাও অভ্র, গানটা গাও। এটা মুক্তির সুর, এখানে কোনো ব্যথা নেই, শুধু শান্তি। অভ্র মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত দুটো শক্ত করে কানের উপর চেপে ধরল, যেন সে শব্দগুলোকে বাইরে ঠেলে দিতে পারে। কিন্তু নিশি ডাকের ডাক তো বাইরের শব্দ নয়, সে তো ভেতরের দুর্বলতা থেকে জন্ম নেওয়া এক আহ্বান। তার মন তাকে বিশ্বাসঘাতকতা করছিল। তার মস্তিষ্ক, যা এতক্ষণ যুক্তি আর বিজ্ঞানের দুর্গ ছিল, তা এখন এই গানের সুরের কাছে হার মানছে। সে স্পষ্ট অনুভব করতে পারছিল তার ঠোঁট কাঁপছে, আর তার গলা দিয়ে একটা সুর বেরিয়ে আসতে চাইছে, সেই ফ্যাঁসফ্যাঁসে হিসহিস করা করুণ সুর। সে মনে করার চেষ্টা করল শ্যামল কি বলেছিল, রাত 2টোর পর কারো ডাকে সাড়া দিও না। কিন্তু এই ডাক তো কেবলই সুর, কেবলই এক আকুতি।
অভ্রর ভেতরে এক তীব্র যুদ্ধ শুরু হল। সে সৃজনের হাসি মনে করার চেষ্টা করল, তাদের পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করল, যাতে সে নিজেকে বোঝাতে পারে যে সে জীবিত এবং তার বন্ধু মৃত। কিন্তু যতবারই সে চেষ্টা করছিল ততবারই তার স্মৃতিগুলো যেন সেই হিমঝর্ণার কুয়াশার মতো ঝাপসা হয়ে যাচ্ছিল। কেবল সৃজনের করুণ কান্নার সুরটা স্পষ্ট হচ্ছিল। অন্ধকারে অভ্রর মনে হল তার পায়ের কাছে একটা জিনিস নড়ল। সে অনুভব করল সেই ভেজা হিমশীতল স্রোতটা তার জুতো ছুঁয়ে গেল, সেই একই ঠান্ডা যা তার শরীরে বিদ্যুতের শকের মতো লেগেছিল। অভ্র জানে সেই শীর্ণ কঙ্কালসার আকৃতিটা এখন তার খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সে চোখ খুলতে পারছিল না, সাহস পাচ্ছিল না। সে জানে সে চোখ খুললেই সেই গভীর কালো শূন্য চোখ দুটো দেখবে, যা তাকে চিরতরে গ্রাস করবে। তারপর সে যা শুনল তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই ঘষা খাওয়ার শব্দ, কিন্তু এবার সেটা দরজার বাইরে থেকে আসছে না, আসছে তার পিঠের দিক থেকে, যেন কেউ তাদের ভেতরের দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। অভ্র দ্রুত পেছনে সরে গেল। অন্ধকারে হাতড়ে সে টেবিলটা খুঁজে পেল, তারপর নিজের অজান্তেই তার হাত দিয়ে কিছু একটা ছুঁয়ে গেল। সেটা ছিল ডায়েরিটা, যা সে আলো নিভে যাওয়ার আগে মেঝেতে ফেলে দিয়েছিল। ডায়েরিটা স্পর্শ করতেই অভ্রর মনে হল তার হাতে আগুন লেগে গেছে, তীব্র জ্বালা আর যন্ত্রণা। সে দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু যখনই সে হাত সরাল তার মনে হল সেই জ্বালাটা তার আঙুলের ছাপের সাথে যেন ভেতরে ঢুকে গেল। অভ্রর চোখ বন্ধ থাকা সত্ত্বেও সে দেখল তার হাতের তালুতে সেই প্রাচীন প্রতীকটা জ্বলজ্বল করছে, যা সে ডায়েরির শেষ পাতায় কঙ্কালসার মানুষটির বুকে আঁকা দেখেছিল। স্বাগতম, এখন তুমি আমাদের একজন। সৃজনের স্বর এবার বিজয়ের হাসি হাসল। অভ্রর ভেতরকার যুক্তিবাদী মানুষটা তখন মরে গেছে। সে এখন কেবলই এক কাঁপতে থাকা শরীর, যা নিশিডাকের কাছে আত্মসমর্পণের শেষ সীমায় দাঁড়িয়ে। সে অনুভব করল তার ঠোঁট দুটো আর নিয়ন্ত্রণে নেই, তার মুখ দিয়ে সেই ফ্যাঁসে গানটা আপনা থেকেই বেরিয়ে আসতে শুরু করেছে, মৃদু, ধীর এবং ভয়াবহ। ঠিক তখনই বাইরে থেকে একটা ভিন্ন শব্দ ভেসে এলো, কাঠের টুকরো ভাঙার শব্দ, আর তার সাথে শ্যামলের হাঁকটাকে ভরা গলা। ওরে বাবা, কারা আছে রে ভেতরে, দরজা খোল। শ্যামলের গলা ছিল ভয়ার্ত, কিন্তু তাতে ছিল মানুষের দৃঢ়তা, মানুষের স্বর, বাস্তব জগতের আওয়াজ। অভ্রর দেহে যেন প্রাণ ফিরে এলো। সে বুঝতে পারল এটাই তার শেষ সুযোগ। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু সেই নিশিডাকের সুর তাকে আবার টেনে নিচে নামাল। মিথ্যে, ও তোমাকে বাঁচাতে পারবে না, ও এসেছে কেবলই তোমাকে নিতে। এইবার গাও, গাও। অভ্র তার সমস্ত শক্তি একত্রিত করল, তার গলার ভেতর থেকে গানটাকে ঠেলে বের করার চেষ্টা করল। সে চিৎকার করে উঠতে চাইল, শ্যামল, কিন্তু তার মুখ থেকে কেবলই সেই হিসহিস করা সুর বেরিয়ে এলো। সে অন্ধকারে হামাগুড়ি দিয়ে দরজার দিকে গেল। দরজার কাছে পৌঁছতেই তার হাতটা সেই ভেজা মাটির উপর পড়ল, যেখানে সৃজনের চপ্পল পড়েছিল। সেই মাটির তীব্র ঠান্ডা আর পচা গন্ধ অভ্রকে আবার মনে করিয়ে দিল তার পরিণতি। সে জানে দরজা খোলার চেষ্টা করলে সে সৃজনের মতোই সেই শূন্যতার হাতে ধরা পড়বে। শ্যামল তখন বাইরে থেকে দরজায় সজোরে ধাক্কা মারছে। খোলো, বলছি খোলো, নিশি তোমায় গ্রাস করেছে। অভ্রর ভেতরে গানটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সে এখন প্রায় সম্পূর্ণভাবে নিশিডাকের বশীভূত, কিন্তু সে সৃজনের চপ্পলটা শক্ত করে ধরল। তার মনে এলো শেষ স্মৃতি, সৃজনের মুখ নয়, বরং তার কৌতুকপূর্ণ হাসি। সে সেই হাসির কথা মনে করে দাঁত চেপে ধরল। সে গাইতে দেবে না। ঠিক তখনই উপরতলা থেকে একটা শব্দ হলো, কেবল দৌড়ানো নয়, একটা ভারী জল ভরা বস্তুর মেঝেতে গড়িয়ে আসার শব্দ, খস। আর তার সাথে সেই মিষ্টি করুণ নারী কণ্ঠস্বর, যা এখন সম্পূর্ণভাবে উন্মত্ত চিৎকারে পরিণত হয়েছে। আমার গান থামাস না, আমাকে মুক্তি দিস না, গাও, গাও, নইলে তোকে টেনে বের করব। ছাদের সেই ভাঙা অংশের মধ্য দিয়ে অভ্রর কানের কাছে একটা ভয়ঙ্কর ফিসফিসানি ভেসে এলো। তুই ওর চপ্পল ছুঁয়েছিস, এখন তুই একা নেই, ওর ঠান্ডা তোকে গ্রাস করবে। অভ্র অনুভব করল তার শরীর শীতল হতে শুরু করেছে, যেন বরফের স্রোত তার শিরা উপশিরায় বইছে। তার চেতনা ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। সে তার শেষ শক্তি দিয়ে সৃজনের চপ্পলটা ছুঁড়ে ফেলল, আর তারপরই তার চোখ বন্ধ হয়ে গেল।
পরের মুহূর্তের শব্দগুলো অভ্রর কানে এলো না, এলো শুধু একটা গভীর দীর্ঘ ফ্যাঁসফ্যাঁসে হাসি, যা কেবল সেই শূন্য বাড়িটার অভিশাপই দিতে পারে। তখন দরজা ভাঙার শব্দ হলো। শ্যামল ধাক্কা মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকতে তার লণ্ঠনের আলোয় যা দেখল তাতে তার মুখ সাদা হয়ে গেল। অভ্র মেঝেতে পড়ে আছে, তার শরীরটা বরফের মতো ঠান্ডা, তার মুখ খোলা কিন্তু কোনো স্বর নেই, আর তার হাতের তালুতে সেই প্রাচীন প্রতীকটা যেন আগুনের মতো জ্বলছে। ঘরের মাঝখানে সৃজনের সেই ভেজা চপ্পল দুটো থেকে সামান্য দূরে সেই ডায়েরিটা তখনও খোলা পড়েছিল, কিন্তু ডায়েরির শেষ পাতায় যেখানে দত্ত শেষ কথা লিখেছিল সেই পাতার ঠিক পাশে নতুন একটা লাইন যোগ করা হয়েছে। সেই লাইনটা লেখা হয়েছে শ্যামলের ভাষার মতোই কোনো এক প্রাচীন ভাষায়। শ্যামল ডায়েরিটা হাতে নিল, তার হাত কাঁপছে। সে লণ্ঠনটা অভ্রর মুখের কাছে ধরল। অভ্রর চোখ দুটো স্থির, কিন্তু সেখানে কোনো শূন্যতা নেই, আছে এক অদ্ভুত বিজয়ীর হাসি। আর শ্যামল যখন ডায়েরিতে সেই নতুন লাইনটা পড়ল, তখন তার মুখ থেকে একটা গোঙানির মতো শব্দ বের হলো। সে দেখল সেই লাইনে অভ্রর হাতের ছাপ, আর লেখা আছে, নিশি ডাকের সমাপ্তি, এখন অভিশাপের নতুন শুরু, বিদায় শ্যামল। শ্যামল বুঝতে পারল অভ্র মারা যায়নি, নিশিডাক তাকে গ্রাস করেছে, কিন্তু সে নিশিডাকের শিকার না হয়ে নিশিডাকের নতুন বাহক হয়ে উঠেছে। অভ্রর হাসি তখন আরও চওড়া হলো, আর তার চোখ দুটো ধীরে ধীরে সেই গভীর কালো শূন্য গহ্বরের মতো হয়ে গেল, যা শ্যামল দরজার বাইরে সেই রাতে দেখেছিল। আর শ্যামল জানত এখন তার পালা। সে বুঝতে পারল গল্পটা শেষ হয়নি, সে কেবল গল্পের পরের অংশ।